আমন্ত্রণ দিনের বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। গণতন্ত্র উত্তরণে বাংলাদেশকে সমর্থন করবে জার্মান, বললেন চ্যান্সেলর ওলাফ স্কোলস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি বিএনপির। গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারকে সহায়তা করা হচ্ছে, বললেন আমির খসরু। এবং স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়েই নির্বাচন কমিশন ভাবছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গণতান্ত্রিক উত্তরণে জার্মান বাংলাদেশকে সমর্থন করবে বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ওলাফ স্কোলস। বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে জার্মান চ্যান্সেলর এ মন্তব্য করেন। এছাড়াও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাং তার্ন সিনাওয়াত্রা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ভূ রাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সাথে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা সম্পন্ন করে নির্বাচন দেওয়া উচিত বলে মতামত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার দুপুরে বিএনপির লিয়াজো কমিটির সাথে খিলাফত মজলিসের বৈঠক শেষে একথা বলেন তিনি। বিএনপির এ সিনিয়র নেতা বলেন, দীর্ঘ 16 বছরের আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। তাই আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে ঐক্যবদ্ধ আন্দোলনে শরিক দলগুলোকে নিয়ে সরকার গঠন করবে। এছাড়া বিগত আন্দোলন সংগ্রামে যারা বিএনপির সাথে মাঠে ছিল, ভবিষ্যতে তাদের মূল্যায়ন করা হবে বলে জানান নজরুল ইসলাম খান। জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলো তো আমরাও চাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব থেকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। এটা সংস্কারগুলি করে একটা নির্বাচন আয়োজন করা। শেখ হাসিনার পতনে প্রবাসীদের অনেক ত্যাগ এবং অবদান রয়েছে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রবাসী থেকে আন্দোলন এতটা সহজ ছিল না। তাদের অবদান দেশের ভেতরে অনেকে অনুধাবন করতে পারেনি। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের আয়োজনে বাংলাদেশের গণতন্ত্রায়ন ও উন্নয়নে বহির্বিশ্ব বিএনপির ভূমিকা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, দ্রুত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকারকে বিএনপি সমর্থন ও সহযোগিতা করছে। বিএনপির 31 দফা বাস্তবায়নে জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা এই সরকারকে সমর্থন করছি, সহযোগিতা করছি, যাতে যত তাড়াতাড়ি সম্ভব যে একটা গণতান্ত্রিক অর্ডারে দেশটা ফিরে আসে, একটা নির্বাচিত সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে জবাবদিহি থাকবে, এটার কোনো বিকল্প নেই। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়েই নির্বাচন কমিশন ভাবছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে বুধবার সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে লক্ষ্য রেখেই নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে তাদের কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন নির্বাচন কমিশনার। যে এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন, একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই লক্ষ্যেই এগিয়েছি। ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি ঘিরে তল্লাশি চালানোর পর এতে বোমা সদৃশ বা সন্দেহজনক
কিছুই পাওয়া যায়নি। বুধবার দুপুরে 12:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ তথ্য জানানো হয়। এর আগে সকালে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের আগেই এ হুমকি পাওয়া যায়। পরে সকাল 9টা 20 মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। এরপর বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতর প্রবেশ করে। উড়োজাহাজের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালানো হয়, তবে বোমা ও বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট চলছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত বৈষম্যের শিকার সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে চতুর্থ দিনেও অবস্থান ধর্মঘট চলছে। এ সময় বক্তারা বলেন, অনুদানভুক্ত 1519টি ও অনুদানবিহীন 8000-এর অধিক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চলবে। আগামী 25 জানুয়ারির মধ্যে দাবি না মানা হলে 26 জানুয়ারি অবস্থান ধর্মঘট থেকে সকল শিক্ষক শিক্ষিকাদের নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা সহ স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান বক্তারা। দিনের বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। যশোরের ভবদহ অঞ্চল সংলগ্ন এলাকায় প্রায় 12,000 হেক্টর জমিতে বোরো আবাদে অনিশ্চয়তা, অতিরিক্ত পানি জমে থাকায় সম্ভব হয়নি চাষাবাদ। বিরতির পর দিনের বাংলায় স্বাগত আরও একবার। যশোরের ভবদহ অঞ্চল সংলগ্ন এলাকায় 11,802 হেক্টর জমিতে বোরো আবাদে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখনও ওইসব জমিতে অতিরিক্ত পানি জমে থাকায় বোরো আবাদ সম্ভব হয়নি। তবে প্রায় 15,000 হেক্টর জমির পানি অপসারণ করে চাষাবাদের চেষ্টা চলছে। যশোর থেকে শামীম রেজার প্রতিবেদন, জানাবেন সুরিয়া সীমা। কৃষি বিভাগের তথ্যমতে যশোরের ভবদহ সংশ্লিষ্ট মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর এলাকায় বোরো চাষ উপযোগী আনুমানিক 28,000 হেক্টর জমি রয়েছে, যার মধ্যে গেল বছর 23,000 হেক্টর জমি বোরো আবাদ হয়েছিল। কিন্তু চলতি মৌসুমে সৃষ্ট জলবদ্ধতা এখনো কমেনি, ফলে প্রায় 20,000 হেক্টর জমিতে কোমর সমান পানি জমে আছে। কৃষকরা বলছেন, বাড়তি পানি সেচ দিতে বিঘা প্রতি খরচ বৃদ্ধি পাচ্ছে 2,500 থেকে 3,000 টাকা। আর অন্যান্য খরচ মিলে এবার বোরো আবাদের লাভ প্রায় অসম্ভব। প্রধান হবে বলে আশা করা যায় না। যেভাবে পানি আছে তাতে আমরা সেচ ব্যবস্থা নিজেদের উদ্যোগে কি করতে পারবো কি পারবো না। মাজা পানি সেচতে গেলে এখনো বিঘা প্রতি 3,000 টাকা করে আমাদের দিতে হবে, 3 থেকে 4,000 টাকা করে। সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় কৃষি কর্মকর্তার। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, যত দ্রুত সম্ভব তারা তাদের উচ্চ ফলনশীল এবং হাইব্রিড জাতের বীজ বীজতলায় ফেলবেন এবং জমি চাষাবাদের উপযুক্ত হলে দ্রুত সেখানে চারা রোপণ করবেন। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভবদহে 2টি স্লুইস গেটে 20টি পাম্প বসিয়ে পানি নামানো হয়েছে। জলাবদ্ধতা সমস্যার সমাধানকল্পে আমরা ইতিমধ্যে ভবদহর পানি নিষ্কাশনে 20টি পাম্প চালু করছি। আমডাঙ্গা রেগুলেটরে যে পানি প্রবাহের প্রতিবন্ধকতা ছিল সেগুলো অপসারণ করছি। জলাবদ্ধতা কমানো গেলে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ধান রোপণের পরামর্শ কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। যশোরের চৌগাছায় কৃষি ব্যাংকের উদ্যোগে খেজুর রস উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার 5 নামানা গ্রামের একটি কৃষি খামারে উপজেলা প্রশাসন, পুলিশ, শিক্ষা ও সরকারি ব্যাংক সেক্টরের 200 কর্মকর্তাদের নিয়ে এ আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, কৃষি ব্যাংকের রিজিওনাল ম্যানেজার এনায়েত করিম সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা। কুড়িগ্রামের রৌমারী মহিলা দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রৌমারী উপজেলার চর শোলমারী উচ্চ বিদ্যালয় মাঠে এই আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মহিলা দলের আহ্বায়ক শিল্পী আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মমতাজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন রৌমারী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান তারা সহ আরো অনেকেই।
গ্রাহকদের বহুমুখী চাহিদা পূরণের লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স চালু করল শরিয়াহ ভিত্তিক অর্থায়ন উইন্ডো আইডিএলসি ইসলামিক। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শরিয়াহ ভিত্তিক অর্থায়ন ব্যবস্থায় লেনদেনের নানা সুফল নিয়ে আলোচনা করেন বক্তারা। দেশে শরিয়াহ ভিত্তিক মুদারাবা আমানতের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন মেয়াদে আমানত সেবা প্রদানের কথা বলেন তারা। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী। এছাড়া আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ, প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন, সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার, আইডিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মঞ্জুরে এলাহি সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনের বাংলায় নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। বিরতির পর দিনের বাংলায় স্বাগত আরও একবার। সিলেট ম্যানচেস্টার রুটের ফ্লাইট বন্ধের অপচেষ্টার প্রতিবাদে সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেছে ইউকে এনআরবি সোসাইটি। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর এক অভিজাত হোটেলে এ সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন সামাজিক রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরা। এছাড়াও লন্ডনে স্থায়ীভাবে বসবাসরত প্রবাসীরাও এতে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, সিলেট ম্যানচেস্টার রুট বাংলাদেশের বিমানের জন্য লাভজনক হওয়া সত্ত্বেও এটি বন্ধের পায়তারা করছে একটি চক্র। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বন্যা দুর্গত বানভাসী এলাকার ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তায় চেক বিতরণ করা হয়েছে। বড়লেখা উপজেলা সভাকক্ষে উপজেলা বড়লেখা প্রশাসনের আয়োজনে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আসলাম সরোয়ার, বড়লেখা প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম সহ অন্যরা। এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, মফস্বল সাংবাদিক সোসাইটি বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রুয়েল কামাল সহ অনেকে। নোয়াখালীর কবিরহাটে অন্যের কৃষি জমি দখল করে নির্মিত অবৈধ একতা ইটভাটা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। উপজেলার বাটাইয়া ইউনিয়নের হাফেজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগীদের পক্ষে তাজউদ্দিন জানান, স্বৈরাচারের দোসর আনোয়ার হোসেন মিরন স্থানীয়দের জমি দখল করে একতা ইটভাটা নির্মাণ করেন, যার কোনো সরকারি অনুমোদন নেই। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে প্রশাসন ইটভাটাটি বন্ধ করে, কিন্তু প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সম্প্রতি নতুন করে ইট নির্মাণ শুরু করেছে। তাই দ্রুত ইটভাটা বন্ধ করে কৃষকদের জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে ভুক্তভোগীরা। তবে এ বিষয়ে ইটভাটার মালিক আনোয়ার হোসেন মিরন কোনো কথা বলতে রাজি হননি। ভোলায় বিপুল পরিমাণ গাঁজা সহ মিতু আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মামলা হয়েছে। বুধবার সকালে তাকে ভোলা কোর্ট হাজতে সোপর্দ করা হয়। ভোলা সদর থানার ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানান, মঙ্গলবার ভোলা ইলিশা লঞ্চ ঘাটের ইলিশা তদন্ত কেন্দ্রের চেকপোস্টে সন্দেহ থেকে এক নারীকে তল্লাশি করা হয়। তল্লাশি করে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। মিতু লক্ষ্মীপুর থেকে ভোলায় এসব গাঁজা নিয়ে যাচ্ছিলেন। ভোলার মেঘনা নদীতে বালু ভর্তি বাল্ক হেডের ধাক্কায় মাছ ধরার নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুলাল মাঝি নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার রাতে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল মাছঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় দুলাল মাঝি মেঘনা নদী থেকে মাছ শিকার করছিলেন। এ সময় একটি বালু ভর্তি বাল্ক হেড তার নৌকাকে ধাক্কা দিলে মুহূর্তেই নৌকাটি উল্টে যায়। এ সময় দুলাল মাঝি নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিস টিম তাকে উদ্ধারে কাজ করছে।
সাভারে মাহফুজুর রহমান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সিএমবি আশুলিয়া সড়কের ডেইরি ফার্ম গেট এলাকায় এ ঘটনা ঘটে। মাহফুজুরের ডেইরি ফার্ম গেটে একটি চায়ের দোকান রয়েছে এবং ফার্মে ফ্রিল্যান্সিং হিসেবেও কাজ করতেন। মঙ্গলবার মধ্যরাতে কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। জামালপুরের সরিষাবাড়িতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পারভেজ মিয়া নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার মহাদান ইউনিয়নের হিরণ্যবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। জানা গেছে, মঙ্গলবার রাতে বন্ধুদের সাথে পাশের গ্রাম হিরণ্যবাড়ি এলাকায় ব্যাডমিন্টন খেলতে যায় পারভেজ। মাঠে আলো জ্বালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পারভেজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তারুণ্য মেলার অংশ হিসেবে নরসিংদীতে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজওয়ান হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিমুল হক সহ অন্যরা। শেষে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে কুষ্টিয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া মোহনী মোহন মিল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল, কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ তানভীর হোসেন সহ অন্যরা। এবার লুসাই শিপিং অ্যান্ড ট্রেডিং চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নি নির্বাপনের এক প্রতীকী মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এতে দেখা যায়, রানওয়েতে একটি বিমানে আগুন ধরার পর সেখানে কয়েকজন হতাহত হন। তাদের উদ্ধারে ছুটে আসে ফায়ার সার্ভিস সহ সাহায্যকারী দল। আগুন নেভানোর পাশাপাশি সেখানে চলে জীবন রক্ষার চেষ্টা। চট্টগ্রাম থেকে অগ্নি নির্বাপন মহড়ার বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ গিয়াসউদ্দিন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রতি বছর প্রায় 22 লাখ যাত্রী ব্যবহার করে। এখানে কোনো বিমান দুর্ঘটনায় পতিত হলে অগ্নি নির্বাপন এবং যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া অনুশীলনের জন্য আয়োজন করা হয় অগ্নি নির্বাপন মহড়ার। এতে 16টি সংস্থা অংশ নেয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, এই মহড়ায় ফায়ার ক্রুদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বুদ্ধি এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই করা হয়। যেসব জায়গায় আমরা উন্নতি করতে পারি ভবিষ্যতে, সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে সঠিকভাবে নিরূপণ করতে হবে, করে ভবিষ্যৎ এক্সারসাইজে আমরা যেন সেগুলো সঠিকভাবে করতে পারি। ভবিষ্যতেও এই ড্রিলকে, এক্সারসাইজকে আরো কিভাবে আরো সক্ষম করা যায়, সেটা মানব সম্পদ উন্নয়ন, সেটা আমাদের যন্ত্রপাতি উন্নয়ন, সবকিছুর জন্য আমাদের মন্ত্রণালয় সবসময় পাশে থাকবে। যে কোনো দুর্ঘটনা ঘটলে তা থেকে রক্ষা করতে উন্নত প্রযুক্তির সাথে এই প্রশিক্ষণ সক্ষমতা আরও বাড়াবে সরকার, এমনটাই প্রত্যাশা এভিয়েশন সংশ্লিষ্টদের। মোহাম্মদ গিয়াসউদ্দিন, বাংলা টিভি, চট্টগ্রাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে আলোচনা সভা ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম বিভাগ। নগরীর গঙ্গাবাড়ি চত্বরে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল। এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক বিপ্লব পার্থ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অর্জুন নাথ সহ অন্যরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে 23 নম্বর উত্তর পাঠানটুলি ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট সুপারিওয়ালা পাড়ায় কম্বল বিতরণ করা হয়। ডবল মুরিং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী বাদশাহ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এ সময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক SM সাইফুল আলম, নিয়াজ মোহাম্মদ খান, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশাহ সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গণতন্ত্র উত্তরণে বাংলাদেশকে সমর্থন করবে জার্মান, বললেন চ্যান্সেলর ওলাফ স্কোলস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি বিএনপির। গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারকে সহায়তা করা হচ্ছে, বললেন আমির খসরু। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ভাবছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। এবং যশোরের ভবদহ অঞ্চল সংলগ্ন এলাকায় প্রায় 12,000 হেক্টর জমিতে বোরো আবাদে অনিশ্চয়তা, অতিরিক্ত পানি জমে থাকায় সম্ভব হয়নি চাষাবাদ। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।